ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের কথা আমরা অনেকেই এখন শুনি, অনেকে অবগত আছে, অনেকেই কিন্তু আবার জানি না বিষয়টা, কিন্তু খুব শুনি যে বিটকয়েনে লেনদেন হচ্ছে, আন্ডারওয়ার্ল্ডে লেনদেন হচ্ছে, এরকম অনেক দেশে এটা বৈধ। আমাদের ভারতবর্ষে কি এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বা এই জাতীয় জিনিসগুলো বৈধ নাকি অবৈধ? শুধু কি মানে ব্ল্যাক মানির ক্ষেত্রে এটা প্রযোজ্য, না এটা হোয়াইট মানি বা আমি আপনিও ব্যবহার করতে পারবো? কোন দেশে কি আইন আছে, এটা কিভাবে অপারেট করে? আমি যদি চাই বা আপনি যদি চান যে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করবেন, এটা কি ফোনপে গুগল পের মতোই ব্যবহার করা যাবে, না বিষয়টা জটিল? কিভাবে অপারেট হয়, এর সাথে ব্যাংক অ্যাকাউন্টের কোনো প্যান আধার কার্ডের কোনো লিঙ্ক আছে কি নেই, সমস্ত বিষয়ে হাজারো প্রশ্ন আজকের ভিডিওতে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একদম সহজ ভাষায় আমি যেভাবে কথা বলি, কোনো রকম জটিলতা ছাড়া, যাতে আমার মতন সাধারণ মানুষ বুঝতে পারে, সেইভাবে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন নিয়ে আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ তথ্য দেওয়ার আমি চেষ্টা করব। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি। অনেকে আমাকে বলেছেন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাকে কথা বলবার জন্য। দেখুন, আমি একটু না জেনে বিষয় নিয়ে কথা বলি না, আমি কয়েকদিন ধরে এটা নিয়ে জানবার চেষ্টা করছিলাম, সেই বিষয় নিয়ে বলছি। ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন কি? অনেকেই শুনি যে এটা কম্পিউটার বা মোবাইল থেকে লেনদেন হয়। আমাদের প্রশ্ন, তাহলে কি এটা ফোনপে গুগল পের মতন যে কোনো দোকানে যাব, আমি চা বা হোটেলে খেয়ে আমি ক্রিপ্টোকারেন্সিতে অনলাইন পে করতে পারবো? ব্যাপারটা সেরকম? অনেকটা সেরকম নয়। এটা হচ্ছে একটা ডিজিটাল মানি বা রুপি বলতে পারি। যেমন ভারতবর্ষের টাকা একটা রুপি, তেমনই এটা হচ্ছে একটা ডিজিটাল মানি, যার কোনো, এটা ভার্চুয়াল জগতে আপনার ফোনে বা কম্পিউটারেই থাকবে, এটা বাস্তবে দেখতে পারবেন। আপনি ফোন পেতে যে টাকা আছে, সেই টাকাটা আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুললে আপনি ক্যাশ দেখতে পারবেন, একটা গান্ধীর জির ছবি দেওয়া নোট পাবেন, কয়েন পাবেন। কিন্তু এই কয়েনটা হচ্ছে সম্পূর্ণ মানে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে সম্পূর্ণ একটা ভার্চুয়াল, এর কোনো ফিজিক্যালি এটা আপনি দেখতে পারবেন না। ঠিক আছে? প্রথম একটা ইতিহাস কিন্তু বিরাট আছে। প্রথম বিটকয়েন চালু হয় হচ্ছে 2009 সালে। কে করেছে তার নামটা একটা বিদঘুটে, আমি সেটা বলছি না, তার সম্পর্কে কোনো তথ্য দুনিয়া কিন্তু জানে না। কিন্তু তখন এইটার সম্পর্কে আমরা জানতাম না বলে এটাই কেউ ইনভেস্ট করেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা খুব লাভজনক একটা মানে অর্থ উপার্জনের জায়গা হয়ে গেছে। কিভাবে এটা অপারেট হয়? এটা সম্পূর্ণ ভার্চুয়াল জগতে অপারেট হয়। এটা কেনা বেচা করতে পৃথিবীর কোনো ব্যাংকের নিয়ন্ত্রণ এর মধ্যে নেই। যেমন আমরা যে কোনো টাকা পয়সা লেনদেন করি, সহজভাবে বলছি, ধরুন কোনো টাকা পয়সা, আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে যদি আজকে হঠাৎ 50 লাখ টাকা ঢোকে, ব্যাংক কিন্তু সেই তথ্য ইনকাম ট্যাক্সে পাঠিয়ে দেবে। অটোমেটিক ইনকাম ট্যাক্স আপনার কিন্তু তথ্য জানতে চাইবে। অর্থাৎ ব্যাংক নিয়ন্ত্রিত। আপনার কত টাকা আছে, প্যান কার্ড আধার কার্ড দিয়ে সেটা লেনদেন করতে গেলে, আপনি কাউকে টাকা পাঠাতে হলে ভায়া ব্যাংক পাঠাতে হচ্ছে। আপনি ইউপিআই করছেন, ফোন পে গুগল পে, সেটা কিন্তু আপনাকে আগে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হচ্ছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি কোনো নিয়ন্ত্রণ নেই, পৃথিবীর কোনো ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ নেই। এটা পাবলিক টু পাবলিক, আমি আর আপনি, আমরা ডাইরেক্ট, আপনি আমাকে পাঠাবেন, আমি আপনাকে পাঠাবো, মাঝখানে কোনো ব্যাংক নেই। এবং সেটা ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে আর একজন থাকুক, মুহূর্তের মধ্যে চলে যাবে কোনো ব্যাংক ছাড়া। এবং বিদেশ থেকে টাকা আসতে গেলে ব্যাংকের একটা কোড, সুইফট কোড বলে, সেই কোড যদি আপনি না দেন, বিদেশি টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। ব্যাংকের একটা সুইফট কোড লাগে। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে এই ধরনের কোনো সুইফট কোড, সিআইএফ কোড, এগুলো কিছুই লাগে না। আগে যেমন হাওলার গল্প শুনেছেন? হাওলার অনেকেই জানেন যে আমি হয়তো এই কলকাতায় থাকি, আমার কোনো মুম্বাইতে টাকা পাঠানোর দরকার, হাওলার এজেন্টরা থাকতো। হাওলার এজেন্টদের আপনি 10 লাখ টাকা পাঠাবেন, তাদেরকে 10 লাখ টাকা ওই পুষ্পা 3-তে দেখে, পুষ্পা 2-তে দেখেছেন বোধহয়, পুষ্পা সিনেমাতে 1-এ, ওই হাওলার মাধ্যমে একটা টাকা ছিঁড়ে হাফ দিয়ে দিচ্ছে। ঠিক সেরকম হাওলা ছিল কি, আপনি তার এজেন্টকে 10 লাখ টাকা দিলেন, আপনার একটা কোড নম্বর দিয়ে দিল, আপনি মুম্বাইতে যার কাছে পাঠাতে চান তাকে খবর দিয়ে দিলেন যে অমুক জায়গার থেকে হাওলার আরেকটা তার পার্টি আছে, তারা সেখানে পেমেন্ট করে দেবে, কোনো ব্যাংক ছাড়া কালো টাকা ট্রান্সফার হওয়ার এটা নিয়ম ছিল। সুইস ব্যাংকে অনেকে অ্যাকাউন্ট করে, কেন? ওই রকম কোনো নাম তথ্য আসে না। এই ক্রিপ্টোকারেন্সিতে আপনি যখন টাকা রাখবেন, আপনার কোনো নাম, আধার কার্ড, মানে কোনো কেউ টিকি খুঁজে পাবে না। এবার কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, তার বৈশিষ্ট্যগুলো একে একে আমি আসছি। এখানে কোনো, প্রথমে বললাম, কোনো ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত নয়। এখানে একটা ব্লকচেন প্রযুক্তি কাজ করে। কিরকম? আপনি এখানে আগেই বলছি, এর কতগুলো নাম আছে। আমরা ক্রিপ্টোকারেন্সি বলতে বিটকয়েন বুঝি, বিটকয়েন ছাড়াও আছে, ইথেরিয়াম আছে,
তারপরে অন্য অন্য কয়েনগুলো আছে, রিপল আছে, বিভিন্ন নাম। তবে বিটকয়েনটা খুব জনপ্রিয়। এবারে আপনি বা আমি যদি করতে চাই এখানে কিছু, প্রথমে কি করতে হবে, আমাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্টে কিছু তথ্য আসবে, সেই তথ্যগুলো যখনই আপনি পূরণ করবেন আপনার একটা ব্লক তৈরি হয়ে যাবে, সেটাকে বলছে এদের ভাষায় ব্লক। সে ব্লক আপনার মনে করেন একটা অনলাইন অ্যাকাউন্ট খুললেন, আপনি কিছু তথ্য চাইবে, দেওয়ার পরে এবার সেখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দেবে। এই পাসওয়ার্ডটাই আপনার সব, এই পাসওয়ার্ডটাই আপনার সব। সারা দুনিয়া জুড়ে এদের কিছু মাইন রয়েছে। মাইন মানে আমরা খনি বুঝি, এখানে খনি নয়, হাজার হাজার কম্পিউটারে এটা মনিটরিং হচ্ছে। কোনো ব্যাংক মনিটরিং করছে না, কিন্তু মাইনিং যারা করে তারা মনিটরিং করছে। অর্থাৎ আপনার যখনই এবার আপনি দেখা গেল কিছু টাকা এটা ইনভেস্ট করে, অনেকে ইনভেস্ট করলেন যে 50,000 টাকার আমি বিটকয়েন বা কোনো একটা ক্রিপ্টোকারেন্সি কিনবো। আপনি একবার কিনলেন 50,000 টাকা, কিনে ওই ব্লকে জমা করলেন। সেটা এই যে যত দুনিয়া জুড়ে ক্রিপ্টোকারেন্সির যত কম্পিউটার আছে লক্ষ কোটি, তার মধ্যে কিন্তু রেকর্ড হয়ে থাকলো। অর্থাৎ এখানে 2 নম্বরের কোনো জায়গা নেই, সবার কাছে রেকর্ডটা চলে যাবে। যারা এলেন যে আপনার তো নাম থাকবে না, কিন্তু শুধু আপনার একটা যে কোড নম্বর থাকবে, এই কোড নম্বরে এই টাকাটা ট্রানজাকশন হয়েছে। এবার যারা অসৎ উপায় অবলম্বন করছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তারা কেন এখানে ইনভেস্ট করছে আগে সেটা বলছি, তারপরে সুবিধা অসুবিধা ভবিষ্যৎ সব বলবো। তারা কি করে এখানে ফাঁকি দিচ্ছে, ধরুন আমি 10 লক্ষ টাকা দিয়ে একটা বিটকয়েন কিনলাম, ভালো করে বুঝবার চেষ্টা করুন। 10 লক্ষ টাকাতে বিটকয়েন কিনলাম, আমার লাভটা কি? 10 লক্ষ টাকা দিয়ে যখন আমি কিনছি, ব্যাংক থেকে টাকাটা তুললাম বা আমি কোনো এজেন্ট মারফত কিনলাম, তখন একবার আমাকে ট্যাক্স দিতে হলো, মিটে গেল। এইবার এই বিটকয়েনটা আমি যখন বিক্রি করব, এখান থেকেই ট্রেড হচ্ছে। আপনি কিনছেন আপনারটা, আবার অন্য কেউ কেনার জন্য বসে আছে। 20 লাখ 30 লাখ 25 লাখ টাকা আমি যখন কিনছি, আমি বিক্রি করে দিচ্ছি, তখন কিন্তু সেটা টাকাটার আমার অ্যাকাউন্টে ঢুকছে না। এবার বলছেন দাদা তাহলে টাকাটা আমি কোথায় পাবো? এইটা সাধারণত কালোবাজারিতে মানুষ এটা দিয়ে সাধারণত ওই চাল ডাল তেল নুন কেনে না। ধরুন আমি কোনো একটা প্রপার্টি কিনবো, এখন টেসলা এই সমস্ত মাইক্রোসফট বড় বড় কোম্পানি বিটকয়েন গ্রহণ করছে। আমি একটা বড় কোনো প্রপার্টি কিনবো, আমি তার সাথে ডিল করবো, আপনারা বিটকয়েন নেবেন তো? নেবে। এবার আমি একটা 20 লাখ টাকার প্রপার্টি কিনলাম, বললাম এই যে আমার এই বিটকয়েন আমি 20 লাখ টাকায় পেমেন্ট করবো, করে দিলেন। তাহলে আপনি ট্যাক্স দিয়েছিলেন কেনার সময় 10 লক্ষ টাকার, কিন্তু আপনি এবার সেই টাকাটাই কত টাকায় বিক্রি করলেন? 20 লক্ষ টাকায়। বাকি 10 লক্ষ টাকার কিন্তু আপনার কোনো ট্যাক্স দিতে হলো না। এই জন্য বড় বড় ব্যবসায়ী যাদের কালো টাকা, তারা বিটকয়েনে, এবং সরকার, কোনো দেশের কোনো সরকারের ক্ষমতা নেই এর টিকিটি ছোঁয়ার, কারণ কোথার থেকে অপারেটিং হচ্ছে এটা কেউ জানে না। কম্পিউটারে মোবাইলে ঘুরছে, কিন্তু এর কোনো ব্যাংক নেই, এর কোনো তথ্য পাওয়া যাবে না। ব্লক মাইনিং, ব্লক অর্থাৎ যখনই আপনি একটা ট্রানজাকশন করছেন, আপনার একটা নম্বর থাকছে শুধু। এই পাসওয়ার্ডটা যদি কোনো কারণে ভুলে যায় কেউ, তাহলে কিন্তু তার গেল। আর একটা বিষয় কি, যদি ভুল অ্যাকাউন্টে কোনো টাকা আপনি দিয়ে দেন, তাহলে কিন্তু আর সেটা ফেরত পাবার কোনো, ব্যাংক থেকে হয়তো ফেরত পেতে পারেন, এখানে কিন্তু পাবেন না। এবার এটা কি তাহলে কি হচ্ছে, পাবলিক টু পাবলিক। আমার সাথে অনলাইনে কথা হচ্ছে, সুইজারল্যান্ডের কোনো ব্যক্তিকে আমি এই কয়েন বা ক্রিপ্টোকারেন্সি বিক্রি করতে পারি, তার কাছ থেকে কিনতেও পারি, মাঝখানে কোনো ট্যাক্স নেই। আমি যখনই বিদেশে কোনো কিছু কিনতে যাব, সরকার কিন্তু, আমার সরকারও ট্যাক্স নেবে, সেই দেশের সরকারও ট্যাক্স নেবে, এক্ষেত্রে কোনো ট্যাক্স নেই। এই জন্য আন্ডারওয়ার্ল্ডে বা মানে অন্ধকার জগতে প্রথমে 2 নম্বরই কালোবাজারিদের মধ্যে এটা কিন্তু বেশি প্রচলিত। এখন সাধারণ মানুষ এটাকে ইনভেস্ট করার জায়গা হিসেবে নিচ্ছে। এখন আপনাদের কাছে অনেকেরই ক্লিয়ার হলো না। এবার আসছি বিষয়গুলো ধীরে ধীরে। এখানে কেন মানুষ ঝুঁকছে? বিটকয়েন বা এই ক্রিপ্টোকারেন্সির খারাপ দিকগুলো যখন বলবো না, উঠে আসবে ভয়ঙ্কর সব তথ্য। প্রথম সুবিধা হচ্ছে এখানে কোনো ব্যাংক বা কারোর কোনো মধ্যস্থকারী নেই, অর্থাৎ যাদের অনেক টাকা আছে তারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে, কিন্তু ব্যাংকে রাখলে একটা প্রপার্টি কিনতে গেলে কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়বে। যখনই আপনি বেশি টাকা আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ঢুকবে, আপনার ইনকাম ট্যাক্স পড়বে না। এবার বিটকয়েনে তো কোনো আপনার প্রমাণ নেই, আধার কার্ড প্যান কার্ড সংযুক্ত করা নেই, কোনো তথ্য নেই এই কয়েনটা কে কিনেছে, শুধু একটা আইডি নম্বর আছে। সাপোজ 2 3 4 5 6 এ কিনেছে, 2 3 4 5 6 কে খুঁজে পাবেন না। অর্থাৎ ট্যাক্স ফাঁকি দেওয়ার অন্যতম জায়গা হচ্ছে এইটা। এবার আসি, ভারত সরকারের উপরে ট্যাক্স কেটেছে, পৃথিবীর অনেক দেশ এটাকে এখন মেনে নিতে বাধ্য হয়েছে। প্রথম দিকে কেউ কোনো দেশ এটাকে মেনে নেয়নি, কিন্তু
দেখছে ধীরে ধীরে এটার প্রবণতাটা এতটাই বাড়ছে। এবার কি এর মধ্যে কোনো নিয়ন্ত্রণ নেই, কেনাকাটা করলে কোনো ট্যাক্স নেই, যেটা আগেই বললাম। আর কি ব্যাংকের থেকে কম খরচে আপনি বিদেশে ট্রানজাকশন করতে হবে। আপনি ব্যাংকের মাধ্যমে কাউকে টাকা পাঠান, একটা চার্জ দিতে হয় না অন্য আদার্স ব্যাংক হলে। আপনি ধরুন টাকা পাঠাবেন দুবাইতে কাউকে, আপনার ইউরোপে কাউকে টাকা পাঠাবেন, একটা ট্যাক্স নেবে তো ব্যাংক। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে কোনো কিন্তু আপনি বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পাঠালে কোনো ট্যাক্স নেই। এই জন্য ওই যে হাওলা আগের দিনে ছিল, সে হাওলার একটা ডিজিটাল রূপ হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি। হাওলার কথা শুনেছি, হাওলার মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে সব ডি কোম্পানি, দাউদ ইব্রাহিমের কথা, এরা বড় বড় হাওলা ব্যবসা চালায়। সে হাওলার ব্যবসাটাই এখন একটা ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে। কিন্তু এটা মেনে নিতে হচ্ছে সব সরকারকে। এরপরে আমি আসছি, এই যে ব্লক চেন প্রযুক্তির মাধ্যমে প্রতিটি লেনদেন কি থাকে, এখানে রেকর্ড থাকে। আমি আপনাকে টাকা পাঠালাম, আপনি অস্বীকার করলেন আমি পাইনি, এটা কিন্তু কখনো করতে পারবেন না। যত জনা এই ট্রানজাকশনের সাথে যুক্ত, একটা ট্রানজাকশন হলে সবার কাছে এই রেকর্ডটা পৌঁছে যাবে, এই 2 3 4 5 6 এ 6 7 8 9 10 কে 10 লক্ষ টাকা পাঠিয়েছি। অর্থাৎ আমি আপনাকে টাকা পাঠানোর পর আপনি অস্বীকার করবেন যে আমি টাকা পাইনি, তা কিন্তু করতে পারবেন না। অর্থাৎ আপনার এই নম্বরে যে টাকা গেছে তার প্রমাণ কিন্তু আবার এদের কাছে থাকছে। জায়গায় জায়গায় এরা এজেন্ট বসিয়ে রেখেছে, যেটাকে বলছে মাইন বলছে এদের ভাষায়। সেই চেইনটাকে অপারেট করছে এই মাইনটা। সারা পৃথিবীতে কোটি কোটি কম্পিউটার নিয়ে এর রেকর্ড কিন্তু থেকে যাচ্ছে। এটাকেই বলছে ব্লক চেইন সিস্টেম। এই ব্লক চেইন সিস্টেমের মাধ্যমে এটা অপারেট হয়, কিন্তু কোনো সেন্ট্রালাইজেশন ব্যাপার নেই, কোনো কেন্দ্রীয় ব্যাংক বা কোনো দেশ এটাকে অপারেট করছে, এর পেছনে কারা আছে ধরার আপনার কিন্তু কোনো কায়দা নেই। এখানে কিন্তু যেটা বললাম, কাউকে ঠকাতে পারবেন না, আপনি ঠকাতে পারবেন না। লেনদেন করলে তার রেকর্ডটা কিন্তু থাকবে। আর সহজেই এখানে বিনিয়োগটা করা যায় কিন্তু সহজেই। আপনি চাইলে, এবার আপনি বলছেন ভাই তাহলে আমি কি করে বিনিয়োগ করব? আপনি একটা প্রোফাইল খুলুন, প্রোফাইল খুলে তথ্যগুলো যেগুলো চাইছে দিলেই প্রোফাইল করে, এবার আপনি কত টাকার কিনতে, 100 টাকারও কেনা যায়, আপনি সেই পরিমাণ, একটা বিটকয়েনের দাম প্রচুর, কিন্তু আপনি সেই সম পরিমাণ পাবেন। সেইটুকু কিনে আপনি জাস্ট বসে থাকুন। এবার আপনার প্রয়োজন হলো, আপনি বিক্রি করতে চাইবেন, দেখবেন যারা এরকম নতুন ইনভেস্টর বা পুরনো, তারা আপনার বিটকয়েনটা কিনে নেবে বা আপনি কাউকে পেমেন্ট করবেন। এই হচ্ছে সুবিধাটা। আর ব্যক্তিগত তথ্য এখানে গোপন থাকছে, সুইস ব্যাংকের মতন। শুনেছি না কালো ধন সুইস ব্যাংকে রয়েছে। এই কালো ধন মানে কালো টাকা জমানোর এখন জায়গা হয়ে গেছে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ক্রিপ্টোকারেন্সি প্রথমে নিষিদ্ধ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে সমান্তরাল একটা অর্থনীতি চলছে। এই যে ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার ওপরে এত বিধিনিষেধ চালালো আমেরিকা, কিন্তু রাশিয়ার কিচ্ছু হলো না কেন? রাশিয়া বিটকয়েন এই ক্রিপ্টোকারেন্সিটাকে ওপেন করে দিয়েছে। বলে ঠিক আছে, প্রতিবন্ধকতা থাক, আমার কাছ থেকে জিনিসপত্র কেন, টাকা দিয়ে দাও। আন্ডারওয়ার্ল্ডে জানেন না ক্রিপ্টোকারেন্সি একটা ভয়ঙ্কর দিক পড়ে, আমি বলছি অসুবিধার মধ্যে। ঝুঁকি কি কি আছে? প্রথমেই বলি, এটা অন্ধকার জগতে ব্যবহার হয় ক্রিপ্টোকারেন্সি। মানে আমাদের স্কুলে কিছুদিন আগে একটা সেমিনার হলো, সেখানে একজন এক্সপার্ট বলছিলেন, সাইবার এক্সপার্ট, খুন করাচ্ছে। কে করছে, করাচ্ছে খুন জানে না, যে এই একটা ক্রাইম করে দিতে হবে, আমি এই টাকাটা তোমাকে পেমেন্ট করে দেবো, এই ক্রিপ্টোকারেন্সিতে আমি পেমেন্ট করে দিলাম। আমার তো কোনো পুলিশ তো কি ব্যাংক ট্রানজাকশন থেকে তো অপরাধী খুঁজতে পারতো কে টাকা পেয়েছে, কার টাকা পেয়েছে। যে ক্রাইমটা করছে সেও জানে না আমাকে দিয়ে কে করাচ্ছে। সেখানে কথা হচ্ছে, পেমেন্ট হচ্ছে, তার ছবি দিয়ে দিচ্ছে, টাকা পেয়ে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সিতে। টেসলা, মাইক্রোসফট এরা এখন ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন গ্রহণ করছে। ভারতবর্ষে এতদিন অবধি ব্যবহার না হলেও 20 সালের পর থেকে কিন্তু ব্যবহার হচ্ছে। 23 সাল থেকে তো ওপেন করেছে, এবং আমাদের আরবিআই বলছে ই কারেন্সি চালু করবে, বাজেটে বলেছে 23 সাল, এবং আমাদের দেশে অফিসিয়ালি চালু হবে। এখন কি আছে, এখন বলছে বিটকয়েনে তোমরা বা ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করো, কিন্তু 30% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ বিটকয়েন আপনি কিনলে, ক্রিপ্টোকারেন্সি কিনলেও আপনাকে 30% ট্যাক্স, আপনি বিক্রি করলেও সেই টাকার উপরে 30% ট্যাক্স। এবারে ঝুঁকি কি কি আছে? প্রথম ঝুঁকি হচ্ছে যখন তখন বাজার আপ ডাউন করে। 2021 সালে একটা বিটকয়েনের দাম ছিল 65,000 আমেরিকান ডলার, সেটা কিছুদিন পরে 30,000 আমেরিকান ডলার হয়ে যায়। মানে আপনি এত টাকা দিয়ে কেনার পরে প্রফিট যে পাবেনই তার কোনো গ্যারান্টি নেই। টাকার তো একটা, এই যে আমাদের দেশের রুপি, এর একটা দায়ভার আছে ভারত সরকারের, রিজার্ভ ব্যাংকের, কিন্তু বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি তো কারোর দায়ভার নেই। এর দাম পড়লেও কি, উঠলেই কি, কাকে ধরবেন, কিচ্ছু এটা কিন্তু বলা যাবে না। অনেক দেশে আইনি বৈধতা নেই, চীন যেমন এখন এটাকে সরকারিভাবে গ্রহণ করে না।
মিশর সরকারিভাবে গ্রহণ করে না, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ আজকাল এটাকে গ্রহণ করছে। আবার কি হ্যাক হবার আপনি অনলাইনে জানেন তো হ্যাকারদের দৌলত, যদিও অনেক এটা মানে হ্যাশট্যাগ দিয়ে এটাকে সিক্রেট রাখা হয়েছে, তারপরেও আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে কিন্তু এটা করা খুব টাফ। যে কোনো টাইম আপনার হ্যাক হয়ে যেতে পারে। একবার যদি ভুল করে অন্য অ্যাকাউন্টে চলে যায় টাকা কিন্তু আপনি আর ফেরত পাবেন না। আপনি একটা বিটকয়েন এই অ্যাকাউন্টের বদলে আপনি 2 3 4 5 6 এই অ্যাকাউন্টের বদলে 4 5 6 7 কে ভুল করে দিয়ে দিলেন, এটা কিন্তু কার অ্যাকাউন্টে গেছে আপনি আর খুঁজে পাবেন না। সেই মানুষটাকে তো আপনি চেনবেন না, শুধু নম্বর দেখে কোন দেশের লোক আপনি জানেনও না। ভারতবর্ষের কোনো লোককে পাঠিয়েছে, আপনি নাইজেরিয়ার লোককে পাঠিয়ে দিচ্ছেন, এটার কিন্তু আর কোনো আপনি তার ঠিকানা তো পাবেন না, কে সেই ভদ্রলোক, শুধু একটা নম্বর আছে। অর্থাৎ ভুল হওয়ার সম্ভাবনা অনেক। আবার কি বাজারে প্রচুর ভুয়ো ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, যে অনেক কিছু নাম বললাম, এরকম প্রচুর 5,000-এর উপরে এখন এই ধরনের ক্রিপ্টোকারেন্সি আছে। কোনটা আসল কোনটা নকল কি করে বুঝবেন? এটা কিন্তু বোঝা ভুয়ো প্রচুর বেড়ে গেছে। অনেকে দেখবেন লক্ষ লক্ষ টাকা লস করছে এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে ইনভেস্ট করে। আর এর যে মাইনিং গুলো করা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখভালের জন্য, সেখানে প্রচুর খরচ হচ্ছে। আর অপরাধীরা এটাকে ব্যবহার করছে, যেটা আগেই বললাম, প্রচুর অপরাধীরা এটাকে ব্যবহার করছে ক্রিপ্টোকারেন্সিতে। ফলে এইটা কিন্তু অর্থনীতির প্যারাল, এবং এর ভবিষ্যৎ কি? অনেক দেশ আজকাল স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে এটাকে ডিজিটাল একটা লেনদেনের মতোই, ইউপিআই এর লেনদেনের মতোই ব্যবহার করছে। ইন্ডিয়াতে 30% ট্যাক্স চালু করে এটা চালু করছে, এবং ভারত সরকার বলছে যে আমাদের ই মানে কারেন্সি আসবে খুব শিগগিরই। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু এটা চালু করবে। টেসলা, মাইক্রোসফট, এরা বড় বড় কোম্পানি বিটকয়েন ব্যবহার করে। যখন আপনি একটা প্রপার্টি কিনতে যাবেন, ভবিষ্যতে বিভিন্ন দেশে এর উপরে হয়তো নিয়ন্ত্রণ আসবে, কিন্তু এখন বড় প্রপার্টি কিনতে এরা তো ছোটখাটো ক্ষেত্রে এটা ব্যবহার করছে না। কোনো বড় শিল্পপতিরা লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে বসে আছে, এবং তারা একটা জায়গায় জিনিস কিনছে, আগেই ডিল করছে ক্রিপ্টোকারেন্সিতে অ্যাকসেপ্ট করবেন তো, তারাও করছে। এইভাবেই লেনদেনটা চলছে। ক্রিপ্টোকারেন্সি একটা ভবিষ্যতের জন্য কিন্তু এই টাকার বিকল্প হতে চলেছে। কিন্তু এখানে যারা ইনভেস্ট করছেন, বারবার বলছি, না বুঝে বাজার সম্বন্ধে সমীক্ষা না করে আমাদের মতন সাধারণ মানুষের হট করে এর মধ্যে ইনভেস্ট না করাই ভালো। কারণ আজকে যে দাম দিয়ে আপনি ক্রিপ্টোকারেন্সিটা কিনছেন, কালকে সেই দামটা নাও থাকতে পারে, ফট করে দাম পড়ে যেতে পারে। আপনি কাকে ধরবেন, কার কাছে যাবেন, কিছুই বুঝতে পারবেন না। তাই সাবধানে সতর্ক হয়ে এই বিষয়ে এগোনোই বোধহয় ভালো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।